আমরা একজন মানুষকে আসলে সহজেই খারাপ বলতে পারি তার বাবা তার বিষয়ে অসুস্থতার ব্যাপারে সম্পূর্ণ না জেনে সেরকমই আমরা আসলে লায়লাকেও খারাপ ভাবছিলাম যে আসলে সে খারাপ, কারণ তার আগের স্বামীকে কেন সে ছেড়ে দিছে বা তার স্বামী তাকে কেন ছেড়ে দিছে। মেইন ঘটনাটা দেখলাম যে লায়লা আসলে তার একটা বাচ্চা হয়েছে, সে বাচ্চাটা আসলে শারীরিকভাবে সুস্থ না, সেই জন্য তার স্বামীর পরিবার থেকে সে বাচ্চাটাকে মেনে নেয় নাই, তার স্বামীও মেনে নিতে পারে না, তার জন্য ছাড়াছাড়ি হয়েছে। ফুল ঘটনাটা আসলে আপনারা শুনেন তাহলে বুঝতে পারবেন যে লায়লা আসলে সত্যি সত্যি খারাপ কি ভালো। কোনো চিকিৎসার জন্য নিয়ে যেতে খুবই অনীহা প্রকাশ করে, এবং আমার এক প্রকার তার সাথে কিন্তু যুদ্ধ করতে হয়েছে, মানে একদম ফাইট করতে হয়েছে, ফিজিক্যালি ফাইট করতে হয়েছে, যে তাকে কনভিন্স করা যে বাচ্চাটাকে একজন ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত বা একটা থেরাপি সেন্টারে নিয়ে যাওয়া উচিত। এটাও আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল, কারণ ও যেহেতু খুব অতিরিক্ত চঞ্চল বা এক জায়গায় বসে না বেশিক্ষণ, বা এক জায়গায় থাকে না, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি হুলস্থুল করে ফেলে, এই টেবিল উঠছে, এই গ্রিল বেয়ে উঠছে, এটা টেনে ভাঙতেছে, ওটা টেনে ফেলতেছে, এটা ছিঁড়ে ফেলতেছে, রেগে যে আমার চুল টেনে ছিঁড়ে ফেলতেছে বা নিজেকে আঘাত করছে কিছুক্ষণ পর পর, এই ধরনের জিনিসগুলো যখন সে করছে তখন তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নেওয়া আমার জন্য প্রচন্ড 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 ডিফিকাল্ট হয়ে গেছিল। শুধু আমার কি পরিমাণ কষ্টটা করতে হয়েছিল আমার তাকে ডক্টরের কাছে নিতে, কিন্তু তার আগের কষ্টটা ছিল তার বাবাকে কনভিন্স করা, যিনি খুব লজ্জিত ছিল যে তার একটা সন্তান মানসিকভাবে ডিসেবল, এবং তার দাদাবাড়ির ফ্যামিলির সদস্যরা খুবই লজ্জিত যে তাদের পরিবারে একজন সন্তান এরকম। আমি তাদেরকে বলে বুঝাতে পারিনি যে এই সন্তানটা এই ধরনের অসুস্থ হওয়ার পিছনে আমাদের কোনো হাত নেই, কারণ আমরা সন্তানের দাদাবাড়ির লোকজন খুবই লজ্জিত ছিল, তারা তাকে কোথাও নিয়ে যেতে চায় না, দাওয়াত করে না। ইভেন যখন আমি তাকে দাদা বাড়িতে পাঠাতাম, তার দাদি বলে পাঠাতো যে তোমরা এভাবে আসবা না, হ্যাঁ তোমরা ওকে নিয়ে আসবা না। তো যখন ওর বাবার সাথে আমার এই একটা দ্বন্দ্বে, যে এই যে ডিফিকাল্ট সিচুয়েশনে বাচ্চা পালন, বাচ্চার অসুস্থ, বাচ্চার এই ধরনের অবস্থার মধ্যে তার সাথে যখন ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরেও যখন আমি চাইতাম, কারণ আমার বাচ্চাটা কিন্তু বুঝে যে এটা তার বাবা, এটা তার দিদা, এটা তার ফুপি, হ্যাঁ সে কিন্তু বুঝে এবং সে কিন্তু মিস করে জিনিসটা, সে একটা ফ্যামিলির মধ্যে থাকতে চায়। তো আমি যখন তাকে তার দাদা বাড়িতে পাঠাতাম বা বাবার কাছে পাঠাতাম বা দাদির কাছে পাঠাতাম, তো তারা আমাকে বলে পাঠাতো যে ওকে আমাদের বাসায় পাঠাবে না। তো কমপ্লেন নাই, অভিযোগ নাই, হ্যাঁ তারা এখন তাদের রক্ত, তাদের ব্লাড, তাদের সন্তানকে এভাবে, যেহেতু সে মেন্টালি ডিসেবল, তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, আমি আর কি করতে পারি। একজন সিঙ্গেল মাদার হিসেবে পুরো সিচুয়েশনটা কিন্তু আমার জন্য খুব 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 পরিমাণ ডিফিকাল্ট এই কারণে যে আমার খুব বৃহত্তর কোনো পরিবার নেই, আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কারণ হচ্ছে আপনাদেরকে বলেই দিয়েছি, আমরা খুব বড় লোক না, আমরা খুব রিচ না। আমার বাবা একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন এবং উনি মারা গেছে। আমার কোনো ভাই নাই, আমার নিজস্ব আত্মীয় স্বজন ওরকম কেউ নাই। আমার মা আছে, তিনি খুব বয়স্ক, আমার বড় সন্তান আছে যে বেশিরভাগটা আমি অনেক অসুস্থ থাকে শারীরিকভাবে, যেহেতু সে প্রিম্যাচিউর বেবি হয়েছিল। তো তার একটা পড়ালেখা আছে, আমার নিজের খরচ আছে, আমার মা আমার সাথে থাকেন, এবং আমার বাসস্থানের একটা খরচ আছে, এবং আমার যে ছোটো বাবুটা, তার চিকিৎসার একটা ব্যাপার আছে, তার থেরাপির একটা ব্যাপার আছে, তার মেনটেন্যান্স, ডেইলি লাইফ, তার খাওয়া দাওয়া, এবং তার জন্য যে কেয়ার গিভার যারা থাকে তাদের একটা মেনটেন্যান্স আছে। এই সমস্ত কিছু আমি নিজে চাকরি করে এই সমস্ত কিছু আয় করে এই সব কিছুর উপরে আমার ইনকামটা চলে যায়। তো আমার জন্য খুব মেন্টালি একটা স্ট্রেসের ব্যাপার, কেন জানেন? কারণ হচ্ছে যে এই যে আমি অফিসে যাই, তখন আমার মনটা পড়ে থাকে হচ্ছে আমার বাসায় আমার বাচ্চাটা কী করছে। কারণ ও যে এরকম বাচ্চা না, এটা আমি মা বলে আমি সহ্য করছি, ওর বাবাই সহ্য করতে পারে নাই, ওর দাদা দাদিরা সহ্য করতে পারে নাই, ওর বংশের লোকজন সহ্য করতে পারে নাই। কাজের লোক যারা আছে তারা কিভাবে সহ্য করবে? এই যে কামড় দিচ্ছে, এই যে চুল ছিঁড়ছে, এই যে